জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েও অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সেখান থেকে কিছুটা সরে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, যেখান থেকে আগামী 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা। ঘোষণাপত্রের সমর্থনে পাড়া মহল্লায় জনমত গড়ারও আহ্বান জানিয়েছে তারা। একই সাথে স্বৈরাচারী দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা না পর্যন্ত আগামী নির্বাচন দেয়া যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধারা। সব মিলিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ফের সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি 25-এর স্বপ্ন। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আপনার কাছ থেকে শুরু করতে চাই। আজকে আপনাদের একটি কর্মসূচি ছিল, প্রথমে ছিল ঘোষণাপত্র, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ। সেটি পরবর্তীতে নানা কারণে গতকাল সারা রাত নানান নাটকীয়তার পরে আপনারা মার্চ ফর ইউনিটি করলেন। কতটুকু সফলতা পেলেন মনে করছেন? দেখুন, আমাদের প্রথমত এখন প্রকাশের সকল দর্শক এবং যারা দেখছেন সবাইকে খুব ধন্যবাদ, এবং যারা এখন প্রকাশের সাথে যুক্ত আছেন। আজকে আমাদের খুবই একটা বিশেষ দিন এবং আমাদের জন্য খুবই একটা আনন্দের দিন, কারণ আসলে আনন্দের সাথে সাথে কিছুটা আমাদের দুঃখও আছে এবং আমাদের কিছু মর্মাহত বেদনাও আছে। আমাদের অভ্যুত্থানের যেই আহতরা আছেন এখনও তারা চিকিৎসাধীন আছেন। কিছুদিন আগেও 12 বছরের একজন আমাদের শহীদ হয়েছেন, এবং এই মর্মাহত এই জায়গাগুলো থেকেই আমরা চাচ্ছি যে অভ্যুত্থানের একটি দালিলিক স্বীকৃতি আমাদের প্রয়োজন, এবং এইটা আসলে খুব বেশি চাওয়া নয়। এত বড় একটি অভ্যুত্থানের পরে সকল স্টেক হোল্ডারদের সম্মেলনে একটি ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি পাবে, এটাই খুবই স্বাভাবিক। এবং আমরা সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু এটার একমাত্র লেজিটিমেট ভ্যানগার্ড যে ব্যানার, সেই ব্যানারের জায়গা থেকেই দায়িত্বশীলভাবে তাদের উপরে দায়িত্ব বর্তায় ঘোষণাপত্রর জায়গাটা নিয়ে কাজ করার। তারা সেই জায়গাটা নিয়ে কাজ করেছে, তারা পুরো দেশ থেকে মানুষকে আমন্ত্রণ জানিয়েছে, এবং আমরা ঘোষণাপত্রের পুরো কার্যক্রমে আমরা পুরোপুরি যুক্ত ছিলাম এবং আমরা ঘোষণাটা দিতাম 31শে ডিসেম্বর। ইন দ্য মিন টাইম আমরা দেখেছি যে সকল স্টেক হোল্ডারদের সাথে আমাদের আলাপ হয়েছে, এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে সরকার থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, রাষ্ট্র থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আমাদের উদ্যোগের পরে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবারও একটি বিজয়, এবং আমাদের উদ্যোগের পরেই সরকার থেকে এবং সকল স্টেক হোল্ডারদের থেকে একটি ঘোষণাপত্র আসবে, এরকম একটি আশা আকাঙ্ক্ষা যেহেতু আমাদের মধ্যে এসেছে, এটা আমরা মনে করছি যে ছাত্রদের পক্ষ থেকে আরেকটি বিজয়। আরেকটা ছোট্ট কথা বলতে চাই, আমাদের মার্চ ফর ইউনিটি যেটা ছিল সেটা হচ্ছে 5 আগস্ট অ্যাকচুয়ালি ঘোষণাপত্রের যেই বিষয়টা, যেটা ঘোষণা দেওয়ার কথা সেটা আসার কথা 5ই আগস্ট, কিন্তু আমরা সে সময় দেখেছিলাম যে রোড মার্চ টু ঢাকা সেটা 6 তারিখের বদলে 5 তারিখ এগিয়ে আনা হয়েছিল। আমাদের মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি আমরা আজকে পালন করেছি, সেই কর্মসূচি আসলে সেই রোড মার্চ টু ঢাকার একটা কন্টিনিউশন, এবং আমাদের সারা দেশ থেকে 64 জেলা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এবং সারা দেশের স্বতঃস্ফূর্ত জনগণ উপস্থিত হয়েছেন। এবং আমরা মনে করছি যে ঘোষণাপত্রের জন্য মানুষের যে আকুল আবেদন, সেই আবেদন আজকে মার্চ ফর ইউনিটি কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সামনে উপস্থিত হয়েছে। জি, সালাম ভাই, একটু জানতে চাই, ঘোষণাপত্রের যে বিষয়টি আসছে এটি কিন্তু তারা বলেই দিয়েছিল এমন যে নাও অর নেভার, সেখান থেকে যে কোনো কারণে ঘোষণাপত্রটি আর দেওয়া হয়নি, যদিও তারা বলছে যে সকল স্টেক হোল্ডার এবং অন্তর্বর্তী সরকারও একত্রিত হয়ে এটি ঘোষণা করবে বা প্রকাশ করবে, তারা ইতিবাচকভাবেই দেখছে। কিন্তু আমরা গতকালকে বিএনপির যারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন তারা এটাকে ইতিবাচক দেখছিলেন না, তারা চাচ্ছিলেন যে এটি ঘোষণা না হোক। এটির কি যৌক্তিকতা? আপনাকে ধন্যবাদ, আমার সহ দুই বিজ্ঞ আলোচক, ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। পাশাপাশি একটি ঘটনাবহুল বৎসর আজকে আমাদের শেষ হতে যাচ্ছে, নতুন আরেকটি বৎসরের কাছাকাছি আমরা, কাজী নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। বর্ষটা সুন্দরভাবে আসুক, শান্তিভাবে আসুক, ভালোভাবে আসুক, এটাই চাই। জি, আমরা নাম দিয়েছি 25 স্বপ্ন। হ্যাঁ, আরেকটা হলো যে যেটা আপনি বললেন যে না বিএনপি সেই অর্থে না, আমরা যেটা বারবার বলে আসছি
যে দেখেন কালকের এটা কিন্তু এখানেও আলোচনার মধ্যে যেটা আসলো যে কালকের তাদের ঘোষণার এই প্রোগ্রামের মধ্যে দিয়ে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছিল। আমরা যেটা চাই যে আসলে দেশের যে অবস্থা, এই অবস্থায় কোনোভাবেই আর একটা অস্থিরতার মধ্যে দেশটাকে ঠেলে দেওয়া হোক, এটা কোনোভাবেই দেশের জন্য কাম্য না। এটা তো একটা ঘটনাবহুল যেগুলো হয়েছে স্বাভাবিকভাবে সেটা ইতিহাস তো আসবেই, ইতিহাস আসাটা তো কোনোভাবেই মানে না। কিন্তু বিষয়টা যদি এমন হয়ে যায় যে মনে করে যে আমরা তো যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে কি হয়েছে? আওয়ামী লীগ আর শেখ মুজিব, এর বাইরে আর কেউ নাই, জি তাই না? আর এইবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে মুক্তিযোদ্ধাকে তারা একেবারে পারিবারিক করে ফেলছে। জি তাতে হয়েছে কি যে আজকে মুক্তিযুদ্ধের যে মূল যে চেতনাটা, সেটা তো আওয়ামী লীগ ধারণ করেই না, কিন্তু আর বরঞ্চ সেটাকে আরো বিনষ্ট করেছে। যে কারণে আমরা দেখেছি যে আজকের মুক্তিযুদ্ধে এইবার 16ই ডিসেম্বরে আমরা দেখতে পেলাম, যেটা ভারত আগে হয়তো চুপি চুপি বলতো, এবার ভারতের প্রধানমন্ত্রী বলার মতো সাহস পাইছে যে 16ই ডিসেম্বর তাদের বিজয় দিবস। অর্থাৎ এটা হলো যে দীর্ঘ 17টা বছর ধরে আমরা কিন্তু এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আসছি এবং চূড়ান্ত পর্যায়ে আজকে ছাত্র, গণ, শ্রমিক সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা অভ্যুত্থান আছে। এবং এই অভ্যুত্থানটা কিন্তু আপনারা যদি দেখেন, আমাদের বক্তব্য যদি শুনেন, যখন শেখ হাসিনা ছিল সেই সময় কিন্তু আমরা বারবার বলছি যে সকল শ্রেণীর অংশগ্রহণের মধ্যে দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে, এটি আমরা চাই। এবং সেটা হয়েছে, যেটা তো মানে মানে অপ্রাসঙ্গিক কিছু না। তো সেটা তো অবশ্যই আমাদের সবার বিজয়, নিশ্চিত আমাদের সবার বিজয় যে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। যদিও ফ্যাসিবাদ এখনো বিতাড়িত হয় নাই। যে কথাটা আমরা বলতেছি যে ফ্যাসিবাদকে, যেমন আজকের আমাদের ছাত্র বন্ধুরা যেটা বলতেছে যে হ্যাঁ আমরাও চাই, কিন্তু বিষয়টা হলো যে ফ্যাসিবাদের লেজুরদেরকে আপনি দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে অবস্থানে রেখে এবং কি পয়েন্ট অবস্থান রেখে আপনি মানে ভালো কিছু করবেন বা তারা করতে দিবে, এটা আশা করাটা সেগুলো বোকামি। বিবেচনা করেই কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি কিন্তু আজকে ঘোষণাপত্রের বিষয়ে যাচ্ছিল, সংবিধানকে অপ্রাসঙ্গিক, না, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক যাচ্ছিল। আপনার সেখানে আপনাদের কতটা না, সমর্থন? কাজ আর কথার মধ্যেই থাকতে হবে। কথাটা হলো যে আমরা যদি ওইটা মিন করি, তাহলে তারা থাকবে কেন, তারা আছে কেন? আজকে সচিবালয়ে আগুন লাগলো, আজকে কি তার জন্য সাংবাদিকদের ঢোকা বন্ধ করা হয়? অথচ বারবার আমরা বলতেছি যে এই সচিবালয়ের কর্মকর্তারাই তো শেখ হাসিনাকে স্বৈরাচার বানাইছে, তো তারা তো এখনো বহাল তবিয়তে আছে সেখানে, জি তাই না? তো তাদের 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 সরানোর দাবিটা হবে 1 নাম্বার। তাদেরকে যদি আমরা না সরাতে পারি, তাহলে তাদের উপর ভর করেই তো আবার ওই আওয়ামী লীগ, আবার ওই ফ্যাসিবাদ আসার জন্য ষড়যন্ত্র করতেছে। তা আগে প্রথম দাবিটা হবে ওইটা, যে ওদেরকে সরানো আগে এখান থেকে, ওইটাই তো মূল হওয়া উচিত, তাই না? এবং এই ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই। নিশ্চয়ই এ ব্যাপারে নাগরিক কমিটিরও দ্বিমত নিশ্চয়ই নাই, তারাও কিন্তু কারোই কোনো দ্বিমত নাই, কিন্তু এটা আমরা মনে করি যে ওটাকে প্রাধান্য দেওয়া উচিত। আর যত দ্রুত, যত বেশি দেরি হবে, যেটা আমাদের সাথে কোনো কনফ্লিক্ট তো নাই একটা জায়গাতেই, যে আমরা বলতেছি যে এটা যত দেরি হবে তত ফ্যাসিবাদ ষড়যন্ত্রের এইরকম একটার পর একটা ফাঁদ পাতবে। এবং সেটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, যেটা আমরা বলছি যে 1/11টা কীভাবে হলো। 1/11টা ঠিক সেই সময় এই তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করার জন্য এই আওয়ামী লীগ এবং আমাদের মানে আধিপত্যবাদী শক্তির যারা আছে তাদের প্রতিনিধিরাই তো সেই সময় রোগী বৈঠা দিয়ে মানুষ মেরে এমন একটা অস্থিরতার সৃষ্টি করলো, এবং সেই সময় সেই তত্ত্বাবধায়ক সরকারকে ব্যবস্থা করে 1/11 নিয়ে আসলো। এর জন্যই আমাদের শঙ্কা হয় বলেই আমরা কিন্তু আজকে এই কথাটা বলি। এই কথাটা আমরা বলতেছি এমনি না, আমরা তো 69 থেকে, আমরা সেই আগে থেকে আমরা লড়াই করছি, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছি, ফাইনালি যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি। এর পরবর্তী পর্যায়ে বাংলাদেশের যতগুলো মানে আন্দোলন বলেন, অভ্যুত্থান বলেন, তাই না, আমরা তো সবগুলোতে আমাদের চোখের সামনে আছে। তো এই কারণে অভিজ্ঞতা থেকে আমরা সেই কথাগুলো। অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, একটু জানতে চাচ্ছিলাম, এই যে ঘোষণাপত্রটির বিষয়টি গতকাল থেকেই বা তার আগের দিন থেকেই ব্যাপক আলোচনা ছিল, সেটি আজকে একটি আলোচনার সমাপ্তি বলা যায়। এটি একটা 15 দিনের আলটিমেটামের মধ্যে গিয়ে পৌঁছেছে।
মানে আইনের কি বলে এটি, এই সংবিধান বা এই অন্তর্বর্তী সরকার এইভাবে ঘোষণাপত্রটি দেওয়ার কতটুকু বিধিবিধানে কি বলে? ধন্যবাদ। আমি শুরুতেই এখন প্রকাশ এবং সংশ্লিষ্ট সবাইকে এবং আমার দুইজন বিজ্ঞ সহ আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। দেখেন, আসলে আমাদেরকে বর্তমান পরিস্থিতিটা বিবেচনায় নিতে হবে। যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ক্ষমতার পট পরিবর্তন ঘটলো, এটি বাংলাদেশের ইতিহাসে একটি অভিনব ঘটনা। জি। এবং যদি আপনি আইনের একেবারে হুবহু ধারা উপধারা দিয়ে খুঁজতে যান, তাহলে একটু জটিলতা সেখানে আছে। সেটি হলো এই যে ধরনের একটি সরকার শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে জনগণের ম্যান্ডেট নিয়ে, এটার কোনো প্রভিশন আমাদের বিদ্যমান সংবিধানে নাই। অর্থাৎ সেই অর্থে বললে আউট অফ দ্য কনস্টিটিউশনই একটা সরকার কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে হয়েছে, এবং সেটাকে একটা অভ্যুত্থান পরবর্তী সরকারের যে রাজনৈতিক চেহারা, গণতান্ত্রিক চেহারা, সেটা দেওয়ার জন্যই হলো নানা রকমের আলোচনা আছে। এবং এই আন্দোলনের যারা অংশীজন আমরা যারা ছিলাম বিভিন্নভাবে, আমরা মনে করি এটা এককভাবে কোনো সংস্থা বা কোনো সংগঠনের কৃতিত্ব নয়। এটা গোটা বাংলাদেশের গণতন্ত্রকামী সমস্ত শ্রেণী পেশার মানুষের এবং সমস্ত অংশীজনের সম্মিলিত লড়াইয়ের ফল হলো আজকের এই পরিস্থিতি। একদম, জি। তো সে কারণে আমরা যদি রাজনীতির বা আইনের ব্যাকরণ খুঁজতে যাই, আমরা দেখব যে কোনো বিপ্লবের আগে একটা ঘোষণা হয়, এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে ঘোষণাকে ধরেই কিন্তু বিপ্লবটা হয়। তাহলে কথা এসে যায় যে ঘোষণার আগে বিপ্লব নাকি বিপ্লবের পরে ঘোষণা। তাহলে এই যে রেটোরিক্স, এই রেটোরিক্সের জায়গায় যাওয়াটাই হলো একটা বিভ্রান্তি। আমি যেটা মনে করি, আইনের বিচারে বা আমাদের দেশের যে বিদ্যমান আইন কাঠামো, এর বিচারে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটা কি, সেই স্পিরিটটা কিন্তু ঘোষণা ছাড়াই বাই ডিফল্ট এই মুভমেন্টের মধ্যে ছিল। সেটা কি? সেটা হলো একটা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ, এবং এই বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের বিপরীতে দাঁড়িয়েছিল একটা নয়া ফ্যাসিবাদী শাসন। এবং এই ফ্যাসিবাদটা আপনার হিটলার বা মুসোলিনির ফ্যাসিবাদের মতো নয়, এটা 21 শতকের ফ্যাসিবাদী চেহারা। এবং যেখানে আমরা দেখেছি ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রযন্ত্র সমস্ত কিছুকেই জনমত, গণতন্ত্র ইত্যাদিকে দমনের কাজে ব্যবহার করা হয়েছে। সুতরাং সেই ক্ষমতা কাঠামোকে বদলের যে কাজ, রাষ্ট্রকে ওভারহোলিংয়ের যে কাজ, সেটাকে আইনি কাঠামোটা দেওয়াটাই হলো এখনকার ঘোষণা। তো সুতরাং আমাদের পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই। যেটি করতে হবে, একটা সম্ভাব্য দ্রুততম সময়ে একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা পার্লামেন্টের মধ্য দিয়ে যে ডিক্লারেশন নিয়ে আসবে, যে সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট নিয়ে আসবে, সেটি হলো বিপ্লবের আইনত বৈধ ঘোষণা। সেটি পার্লামেন্ট দিয়ে আসতে হবে। সেটা যদি আপনি সংবিধান রাখেন, এখন একটা রাষ্ট্র চলতে গেলে তো সংবিধান লাগবে, এবং সংবিধান ছাড়া রাষ্ট্র অরক্ষিত। এবং আমরা পৃথিবীর অন্যান্য দেশের ইতিহাস থেকে জানি, যখন সংবিধান থাকে না তখন সেটার সুযোগ নেয় সাম্রাজ্যবাদী গোষ্ঠী, যারা আধিপত্যবাদী রাষ্ট্র, তারা সেটা সুযোগ নেয় এবং সেটাকে ঘিরেই যে কোনো অভ্যুত্থান, যে কোনো বিপ্লবকে তারা খারিজ করে দিতে চায়। আমরা আধিপত্যবাদীদের বা কায়েমি স্বার্থবাদীদের সেই ফাঁদে পা দেবো কিনা, সেই বিবেচনা আমাদেরকে করতে হবে। জি, সামান্তা শারমিন, আপনার কাছে জানবার, এই আপনি শুনছিলেন দুজনের কথায় নিশ্চয়ই, এখানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা যেভাবে এগোচ্ছেন বা সালাম ভাই যে বিষয়টি বলছিলেন, সবার আগে গুরুত্ব দেওয়া উচিত স্বৈরাচারের দোসর যারা রয়েছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, তাদেরকে সরাতে, সে মানে তার কথা ছিল তারা এটা গুরুত্ব দিচ্ছে, আপনারা সেটি গুরুত্ব দিচ্ছেন কি না, নাকি সেটি গুরুত্ব না দিয়ে ঘোষণাপত্র বা বিপ্লবী কিছু বা সংবিধান বাতিল করা, বা আপনারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা রাজনীতি অপ্রাসঙ্গিক করে তোলা, মানে এটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন কি না, ওই দিকটাকে গুরুত্ব না দিয়ে আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম 25-এর স্বপ্ন নিয়ে। আমরা ছিলাম সামান্তা শারমিন আপনার কাছে। সালাম ভাই যে বিষয়টি বলছিলেন যে এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা স্বৈরাচারের দোসর রয়েছে, তাদেরকে সরানোর ক্ষেত্রে গুরুত্ব যতটা দেওয়া উচিত সেদিকে না দিয়ে সম্ভবত আপনারা ঘোষণাপত্র বা সংবিধান বা নানান বিষয় নিয়ে গুরুত্ব দিচ্ছেন। আমি যদি বুঝে থাকি প্রশ্নটি, এটি কি করছেন কিনা আসলেই? আসলে সংবিধান বলেন, ঘোষণাপত্র বলেন, এই সব কিছু কি কাঠামোর অন্তর্ভুক্ত কিনা, এটা আমার প্রথমে জানার ইচ্ছা।
আমরা যে কোনো কিছুই তো আমরা যে কোনো মানে ঘোষণাপত্রের কথা বলছি, আমরা কমিশনের কথা বলছি, আমরা সংবিধানের কথা বলছি, আমরা প্রত্যেকটা জিনিস কাঠামোবদ্ধ জিনিস। তো কাঠামোবদ্ধ জিনিসের কথা আমরা কেন বলছি? আমরা বেসিক্যালি আমরা পুরো ফ্যাসিবাদী কাঠামোটার বিলোপটা চাচ্ছি। তাহলে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে? কাঠামোটা আছে বলেই এখনো আওয়ামী লীগ এখনো ফাংশন করছে। আওয়ামী লীগের যারা সচিব ছিলেন, আমরা ছিলেন, তারা এখনো ফাংশন করছে। তাদেরকে আমরা ফাইন্ড আউট করতে পারছি না, কারণ কাঠামোটা এরকম। যদি এই কাঠামোটা এমন না হতো, এটা তো 15 বছর জুলুম করতে পারতো না। কাঠামোটা যথেষ্ট পরিমাণ নিশ্চিদ্র করার একটা প্রক্রিয়া তাদের মধ্যে ছিল। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষকে 15 বছরের জুলুম অত্যাচার করা গেছে। এবং এইখানে আসলে যারা যারা এই জুলুমের শিকার, যারা এই অত্যাচারের শিকার, তাদেরকে তো আমরা সাথে চাইবো। এবং আমরা মনে করি যে তাদেরও তো, তাদের যে নেতাকর্মী যারাই এরকম বলবেন যে আমরা অভ্যুত্থানের শক্তি, সকলেরই তো যেই জুলুম হয়েছে সেই জুলুমের বিচার তো তাকে চাইতে হবে। তারা যদি না চান, আমরা তাদের হয়ে চাইবো। এবং আমরা মনে করি যে তাদের এই স্বাধীন বাংলাদেশে এই ধরনের একটা মানে আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার জন্য আমাদের কিছু জিনিস আমাদের প্রাথমিকভাবে প্রয়োজন। এক হচ্ছে, এই জুলাই হত্যাকাণ্ডে যত রকমের অন্যায় করা হয়েছে, শুধুমাত্র মানে শহীদ করা থেকে শুরু করে না, যত রকমের মানুষকে আহত করা হয়েছে, মানুষের অঙ্গহানি করা হয়েছে, মানুষকে জোর করে অ্যারেস্ট করা হয়েছে, হয়রানি করা হয়েছে, বাবা মাকে হয়রানি করা হয়েছে, যত রকমের অন্যায় হয়েছে, সব ধরনের অন্যায়ের আমরা বিচার চাই। সেই সাথে এখানে সংস্কারের একটা প্রশ্ন আসে। সংস্কারটা কোন কোন ক্ষেত্রে? এই ফ্যাসিবাদী কাঠামোর ক্ষেত্রে অবশ্যই সংস্কারের একটা চলমান প্রক্রিয়া, এই বিষয়ে কেউ দ্বিমত করছে না। কিন্তু কোন মাত্রায় সংস্কার হলে আমরা আসলে একটা যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা আসলে সামনের দিকে বাংলাদেশটাকে নিয়ে যেতে পারবো, কোন ধরনের সংস্কার হলে আসলে সেটা সম্ভব, এটাও আমাদেরকে বুঝতে হবে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সেখানে এসে উপস্থিত হতে হবে। সেই সাথে আমরা বলেছি একটা কারেক্টলি পয়েন্টেড, আমরা দেখেছি যে নতজানু পররাষ্ট্রনীতি আছে আমাদের দেশে, এবং আমরা চাই যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ না, কিন্তু বন্ধুত্বপূর্ণ না, শত্রুতাপূর্ণ না, কিন্তু সমতা এবং যৌথতার ভিত্তিতে, আচ্ছা। এবং চোখে চোখ রেখে কথা হবে, যেটা আমাদের অনেক উপদেষ্টাও বলেছেন, ছাত্র উপদেষ্টারা বলেছেন, চোখে চোখ রেখে কথা হবে এবং আমাদের সমতা এবং ন্যায্যতা লাগবে প্রত্যেকটা। এবং এই মুহূর্তে যতগুলো 15 বছরের যত চুক্তি ছিল, সেগুলো জনগণের সামনে রিওপেন করা হোক। আমরা তো এই স্বচ্ছতাগুলো চাই। এই সব কিছু মিলিয়ে আসলে কাঠামোর এক ধরনের পরিবর্তন আমরা চাচ্ছি। আমরা তো কোনো ধরনের, আমরা তো বলিনি যে হাসিনা আমরা ফাঁসি চাই, আমরা বলেছি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিশ্চিত করতে হবে তার কাঠামো পরিবর্তনটা কি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের সে করা যাবে না? দেখুন, আমরা বলছি যে এই সামনের যে নির্বাচন আসছে, সেই নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হওয়া উচিত। অন্যথা বাংলাদেশে যেই ধরনের নির্বাচনের প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো আসলে প্রশ্নবিদ্ধ। আমাদেরকে একটা ফ্রেশ স্টার্ট প্রয়োজন। বাংলাদেশের মানুষের, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী, আজকে যে মার্চ ফর ইউনিটিতে যেই পরিমাণ তরুণ জনগোষ্ঠীর সম্মিলন ঘটলো, এই সম্মেলন এবং সবাই হাত তুলে বলেছেন যে তাদের ঘোষণাপত্র প্রয়োজন, এবং তারা হচ্ছে গণপরিষদ নির্বাচন চান, এবং তারা হচ্ছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল দোষরদের বিচার চান। সালাম ভাই, তারা গণপরিষদ নির্বাচন চায়, ফাঁসির কথা বলেননি, কিন্তু তারা বিচার চেয়েছেন। তারা পুরো কাঠামোবদ্ধভাবে প্রক্রিয়াগতভাবে আগাতে যাচ্ছেন। জি, এই কাঠামো ভাঙতে চায়, তারা গণপরিষদ নির্বাচন চায়, এই শেখ হাসিনার সরকার বা তার যারা স্বৈরাচার তাদের বিচার চায় এবং সংস্কারও চায়। আপনারা কি সেগুলো চান না? সবগুলোই চাই। তাহলে দ্বন্দ্বটা হচ্ছে কেন? কোনো দ্বন্দ্ব তো নাই। বিষয়টা হলো কথাটা হলো, আমরা তো এগুলো চাই বলেই কি চাই কি, আপনার কাঠামো বলেন, আইন বলেন, সংবিধান বলেন, সব কিন্তু ঠিক আছে, কিন্তু সেটা প্রয়োগ নাই, আইনের শাসনটা নাই। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ এটা কি আছে যে আয়নাঘর করা যাবে? এইটা কি আছে যে আমার ব্যাংক লুট করে আমি নিয়ে যাব? কোনো আইনে কি কাভার করে না তো। কথাটা হলো যে আইন যে ভাঙতেছে, সেটার জন্য যে তাকে যে আইনের আওতায় আনতে হবে সেটা নাই। এবং সব জায়গায় যে আজকে দেখবেন যে সব জায়গায় কি একটা কথা বলা হচ্ছে যে রাজনীতি, অর্থাৎ রাজনীতিটাই মনে হয় যে খারাপ, কিন্তু রাজনীতিবিদদের হাতে যে ক্ষমতাটা নাই, এবং এগুলো যে যেখান থেকে হচ্ছে, অর্থাৎ রাজনীতিটাকে যে দূষিতকরণ করা হয়েছে, সেই জায়গাটাকে কিন্তু আমরা নাই। সেটাই কিন্তু কাঠামো বলছে না, কাঠামো না। ওটা হলো যে আপনি যেটা আছে, আপনি সেটাকে প্রয়োগ করছেন না, প্রয়োগ নাই। কোর্ট তো আছে, জি, কোর্টের জন্য আপনার মনে আইনও আছে, কিন্তু সে আইনের প্রয়োগটা নাই। নির্বাচন কি আছে যে দিনের ভোট রাত্রে হবে? আছে।
এটা কি আইনে আছে যে আমি মনে করেন আমি নির্বাচন করলাম, দেখা গেল যে দল দরকার নাই, পুলিশ এসে আমাকে নির্বাচন করতে দিচ্ছে না, বা পুলিশ এসে আমার পোস্টার কাটা ফেলতেছে, এটা কি আইনে আছে? আইনের অর্থাৎ এটা আইনের প্রয়োগটা যেটা, এই জন্যই যেটা আমরা বলছি যে অবশ্যই সংস্কার সবাই চায়, আমরাও বলছি সংস্কার চাই। তার মধ্যে মূল যেটা হচ্ছে যে নির্বাচনকালীন যেটা আমরা গত 10টা বছর ধরে যেটা আন্দোলন করতে আসতেছি, যে আমার ভোটের অধিকার কায়রা নিচ্ছে। আমার মৌলিক যেটা যে আমি এই রাষ্ট্রের যে মালিক, এই দেশের জনগণ, সে ভোট দিতে পারে নাই গত 2টা, দিতে পারছে কিনা আমি জানি না, দেওয়ার কথা না, তাই না? তার মানে তার রাইটটা তো নাই এখানে, সেই রাইটটা খর্ব হয়েছে। এবং সেটা কেন হয়েছে? যে দলীয় সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করছে। সালাম ভাই, কিন্তু কথা আপনার সঙ্গে মিলে আছে, মানে সেক্ষেত্রে কোথাও পার্থক্য আছে? আমরা মাঠে ঘাটে কিন্তু দেখছি আপনাদের মধ্যে একটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলনের যে চাওয়া পাওয়ার মিল পাচ্ছি না আমরা মনে করি যে আমাদের এই মুহূর্তেও যেই ধরনের ঐক্যমত্যের পরিস্থিতি আছে, এটা আলোচনার একটা সুবর্ণ সুযোগ। এবং আমরা মনে করি না যে আমাদের পক্ষ থেকে এমন কোনো দ্বৈরথ আছে বা এমন কোনো পরিস্থিতি আছে যেটা আসলে ওভারকাম করা সম্ভব না। একটা আলোচনার পরিস্থিতি হতেই পারে, মানে প্রত্যেকটা বিষয় তো আসলে প্রত্যেকের জানার একটা আগ্রহ আছে এবং আলাপ আলোচনার সুযোগ প্রয়োজন আছে, এবং টেবিলে বসা হোক, আলোচনা হোক, কিন্তু মানে এই ধরনের কথা তো আসলে বা এই ধরনের স্ট্যান্ড আসলে আমরা এক্সপেক্ট করি না যে ঘোষণাপত্র প্রয়োজন নাই বা হচ্ছে গণপরিষদ প্রয়োজন নাই। এটা কি আপনারা উদ্যোগ নেবেন নাকি মানে কি আপনারা এটা কি নানান প্রত্যাশা মাত্রায় করছেন? উদ্যোগ হতে হবে। আমরা দেখেছি যে গত কয়েক মাসে মানে আমরা আসলে এক ধরনের ব্যাকল্যাশের শিকার হয়েছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর সাথে সরকার সবচেয়ে বেশি বার বসেছেন এবং বিভিন্ন বিষয়ে বসেছেন। আমরা চাই আরো বেশি হোক, এবং এইটাকে যদি কোনো কাঠামোবদ্ধ রূপ দেওয়া যায়, কোনো ধরনের কাউন্সিল বা সামথিং লাইক দ্যাট, এটা যদি করা যায় সরকারের পক্ষ থেকে আরো বেশি ভালো। এবং আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একদম প্রত্যেকটা বিষয়ে একদম হার্ট টু হার্ট ডিসকাশন হচ্ছে। তো আমরা মনে করি যে এই ডিসকাশনগুলো আরো বেশি হওয়া উচিত, এবং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সিদ্ধান্তগুলো বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন, আমি যেগুলো বললাম, বিচার, সংস্কার, নতজানু পররাষ্ট্রনীতি, এবং সেই সাথে গণপরিষদ নির্বাচনের দিকে আমরা কিভাবে আগাতে পারি, এই বিষয়গুলো কিভাবে হতে পারে সেইটা নিয়ে আমাদের আলাপ হতে পারে। এই আলাপটা কারা তুলতে পারে? এই যে একটা বসাবসি দরকার, একটা ঐক্যমত দরকার, রাজনৈতিক দল রয়েছে, তারা রয়েছে, অন্তর্বর্তী সরকার রয়েছে, আপনার কি মনে হয় মানে কাদের করা উচিত? একটা কিন্তু আলটিমেটাম দেওয়া হচ্ছে 15 দিন। দেখেন, আলটিমেটাম যে কোনো পলিটিক্যাল মুভমেন্টে থাকে, এটা থাকাই স্বাভাবিক। এখানে একটা ফ্যালাসি আছে। ফ্যালাসিটা হলো এই যে শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলোই তো এই অভ্যুত্থানের অংশীজন না। জি, কারণ যাদের স্টেক আছে, আপনি দেখবেন যে ছাত্র সংগঠনগুলোর যে প্ল্যাটফর্ম, তারা বিভিন্ন ছাত্র সংগঠনের একটা ফেডারেশন, সেটা মিলেই তো বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন যেটা হলো। তো ফলে বিভিন্ন শ্রেণী পেশার যে সংগঠনগুলো আছে, সাংবাদিকদের সমিতি আছে, আইনজীবীদের সমিতি, পেশা, তারাও কিন্তু নানাভাবে এই নানা ফ্যাসিজমের, নিও ফ্যাসিজমের টর্চারের শিকার। ফলে তাদের একটা অ্যাসপিরেশন, তাদের একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটা রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কারের জায়গা কিন্তু ছিল। ফলে যেটা অনেক সময় পলিটিক্যাল পার্টিগুলো কন্টেইন করতে পারে নাই বলেই কিন্তু তরুণরা রাস্তায় নেমেছে বিভিন্ন সময়। আপনি নিরাপদ সড়ক আন্দোলন বলেন, নো ভ্যাটের আন্দোলন বলেন, সবসময় দেখবেন, বা কোটা বিরোধী যে আন্দোলন, সেই জায়গায় দেখেন যে যেই রেসপন্সিবিলিটিটা প্রচলিত রাজনৈতিক দলগুলোর নেওয়া দরকার ছিল, সেই জায়গাটা গ্যাপ ছিল বলেই কিন্তু সেটা ফিল করেছে হলো আপনার অন্যান্য স্টেক হোল্ডাররা, যারা সেই অর্থে কোনো পলিটিক্যাল পার্টি নয়। ফলে শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলোর আলোচনা দিয়েই কিন্তু ঐক্যটা পূর্ণাঙ্গ হবে না। এবং এই আলোচনার টেবিলে ঐক্যের জায়গা যেমন রয়েছে, অনৈক্যের জায়গাও রয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল যারা তড়িঘড়ি করে একটা যেনতেন উপায়ে একটা পার্লামেন্ট ইলেকশন চায়, সেটা কিন্তু এই আন্দোলনের স্পিরিট না। আন্দোলনের স্পিরিট হলো গোটা ব্যবস্থাটার বদল, এমন একটা পরিস্থিতি, এমন একটা জায়গায়, অর্থাৎ 25-এর স্বপ্ন যেটা এই অনুষ্ঠানের থিম, অর্থাৎ একটা বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য যে মৌলিক জায়গাটা, আমি যেটা মনে করি মূল জায়গাটা হওয়া উচিত অর্থনৈতিক সংস্কার। অর্থাৎ মানুষের মধ্যে যদি অর্থনৈতিক বৈষম্য থাকে, তাহলে তার মত প্রকাশের স্বাধীনতা থাকে না। আর বিচার ব্যবস্থাটা যদি নিপীড়নমূলক হয়, রাষ্ট্রটা যদি নিপীড়নমূলক হয়, সেটা ক্রমেই ফ্যাসিবাদী চেহারা হয়, যেটা আমরা দেখেছি। সেজন্য এখানে কথা উঠছে গণপরিষদের, কথা উঠছে পার্লামেন্টের। এখন পার্লামেন্ট অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর আপনার গণপরিষদ, দুটোর মধ্যে কিন্তু কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু একটা নতুন পরিস্থিতিতে নতুন সংবিধানের জন্ম দেয়, যে সংবিধানটা পুরনোকে অনেকটাই অদল বদল করে একটা নিউ ডাইরেকশন দেয়।
আর যেটা প্রচলিত পার্লামেন্ট সেটা কিন্তু আগের মতোই অনেকটা চলতে থাকে। Continuation থাকে। ফলে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থায় যেভাবে লুটেরা ধনীরা, কালো টাকার মালিকরা রাতারাতি এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সেই ব্যবস্থাই চলতে থাকবে, নাকি প্রকৃত অর্থেই যারা জনগণের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ মানুষের রক্তের সাথে, মানুষের ত্যাগের সাথে যাদের সম্পর্ক, তারা দেশটাকে পরিচালনার দায়িত্ব পাবে? তার সিদ্ধান্ত এখানে আসা দরকার, সেটির একটি। সেই কনসেপচুয়াল জায়গায় পরিবর্তন আনতে হলে পরে মগজের যে কারফিউ বসে গেছে সেই কারফিউটা ভাঙতে হবে। জি, সালাম ভাই, তারেক ভাই একটি কিন্তু শব্দ ব্যবহার করছে, তড়িঘড়ি করে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, এবং এটি নিয়ে কিন্তু আপনি নানানভাবে নিশ্চয়ই একমত হবেন, লেখালেখি হচ্ছে এবং খুব খোলামেলা যারা আপনার বড় বড় দল রয়েছেন, বিএনপি, জামাত টামাত, এরা নির্বাচন চাচ্ছেন, তারা একটু পরে যাচ্ছে, মানে এটাও কিন্তু একটি দ্বিমত পোষণ তৈরি এটা তো করছে। আমার মনে মনে বলছে, এটা একটা ভেগ কথা। যেন করে কোনো নির্বাচন কোনো রাজনৈতিক দলই চায়নি। সব রাজনৈতিক দল চায় সংস্কার হোক, সংস্কারবিহীন নির্বাচন কেউ চায়নি। কিন্তু বলছে যে বলা হয়েছে কি কি সংস্কার চান আপনি, অর্থাৎ সেটার জন্য কতটুকু টাইম দরকার এবং হবে। গতকাল কিন্তু আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে গণতন্ত্রের জন্য আরেকটি যুদ্ধ করতে হবে। তো গণতন্ত্র তো এখন আসে নাই, যুদ্ধ মানেটা তাহলে কি? সেটি কাদের বিরুদ্ধে যুদ্ধ সেটি? আর এই যুদ্ধটা কোথায়? গণতন্ত্র কি আসছে এখনো? আসে নাই তো। আমরা ফ্যাসিস্টের মাথাটাকে বিদায় করছি, কিন্তু আমরা তো দেখতেছি যে ফ্যাসিবাদের ক্ষয়িষ্ণু অংশ যারা, জি। তারা এখনো বারবার ছোবল হ্যাঁ, মারতেছে, যেটা আপনি আগে বলেছেন একটু আগে। মারতেছে না? মারতেছে। ঠিক আছে, গণতন্ত্র তো এখনো আসে নাই। গণতন্ত্রটা দেখতেছি আমরা, যে গণতন্ত্র মানে কি, যে আমার যে রাইট, যে আমার অধিকার, আমার রাষ্ট্রকে পরিচালনা করবে সেটা আমি ডিসাইড করব। এর আগে কে হয়েছে? ভারত ডিসাইড করে দিয়েছে বাংলাদেশে কে সরকার হবে। তো সেটা তো গণতন্ত্র না, গণতন্ত্র লুট হয়ে গেছিল। সেই গণতন্ত্র ফেরতের জন্যই তো আমরা লড়াই করতেছি। তো সেটা তো ভোট ছাড়া তো কোনো বিকল্প নাই। ভোট চাওয়াটা তো অপরাধ না। আর কথাটা হলো যে ভোট কেউ বলে নাই, কোনো রাজনৈতিক দলই বলে নাই যে যেন তেন, সবাই আমরা বলছি যে আপনি সংস্কার করেন, যে যে সংস্কারগুলো নির্বাচনের জন্য আপনার দরকার, এই মুহূর্তের জন্য দরকার। কিন্তু টোটাল সংস্কার করে আপনি একটা ব্যবস্থা নিয়ে হিসাব দিবেন, এটা আপনার পক্ষে সম্ভব না, এটাই আমরা বলছি। কিন্তু তারপরও কি, যেটা ওই যে আমার বোন যেটা বললো, যেটা হলো এটা তো কেউ অস্বীকার করে না। আমরা তো বলতেছি যে কোনো কিছু আপনি করেন, এই সরকারটা তো আমরাই আনছি, জি। আমাদের সরকার। আমরা তো চাই না এই সরকারটা ব্যর্থ হোক। যদি ব্যর্থ হয় দেশটা একটা অন্ধকারের দিকে চলে যাবে। কাজে আমরা চাই এই সরকারটা সফল হোক। ব্যর্থ কারা চায়? যারা ওই যে মানে দোসর, যারা, যে এর আগেও আমরা যেটা বলছি যে স্বৈরাচারের দোসর যারা, তারাই সেটাকে ব্যর্থ করার চায়। এবং ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকেও চলছে, এপারও আছে। কাজে সেটাকে যদি দূর করতে হয়, সেটার জন্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই, এবং সে ঐক্যটাকে ধরে রাখতে হবে। এবং সেটার জন্য আলোচনা, হ্যাঁ আলোচনা ঠিকই আছে, কিন্তু যে আমার বোন যেটা বললো, আলোচনা ওই অর্থে হয় নাই। সরকার ডাকলো, শুনলাম, কি জানাই দিলাম, এটা আলোচনা না। এটা আলোচনা না, একটা টোটাল, আমি বলি টোটাল রাষ্ট্রের যে অবস্থা দিকে আমরা যাচ্ছি, এখন পর্যন্ত স্বস্তি নেওয়ার মতো পর্যায়ে আমরা যাই না। সেটা আলোচনা হবে, ফুটফুল আলোচনা। কি মনে হয় আমরা বিএনপি জামাতের মধ্যে ইতিমধ্যে কাদা ছড়াছড়ি শুরু হচ্ছে, কথাবার্তা আমরা দেখছি। ইন্টারেস্টিং। এখানেই আমাদের কথাটা যে প্রথমত ধরেন একটা পয়েন্ট থেকে শুরু করি। ধরেন নির্বাচন জিনিসটা শুধু ভোট, এই বিষয়টা কি কোনো অর্থে কারেক্ট কিনা? একটা নির্বাচনের সাথে নানান বিষয় জড়িত থাকে। একটা নির্বাচন হওয়ার জন্য একটা সমাজের, একটা রাষ্ট্রের নানান ধরনের সংস্থা এবং কমিশন, নানান কিছু এটার মধ্যে অ্যাক্টিভ থাকে। দুদক এবং নির্বাচন কমিশন এটা দুইটা প্রাইম উদাহরণ, এবং আরও অনেকগুলো সংস্থা এটার মধ্যে জড়িত থাকে। আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশে কি আইন শৃঙ্খলা বাহিনীর পুরো অবস্থা ঠিক আছে? এটা কি রিফর্ম প্রয়োজন নাই? বাংলাদেশের নির্বাচন কমিশনের কি রিফর্ম প্রয়োজন নাই? বাংলাদেশে কি দুদকের রিফর্ম প্রয়োজন নাই? এবং এই যেই ন্যায় নীতি দ্বারা, যেই নীতিমালা দ্বারা এবং যেই সংবিধান দ্বারা, আসলে এগুলো তো সাংবিধানিক প্রতিষ্ঠান, যেই সংবিধান দ্বারা এটা পরিচালিত হয়, আমরা তো দেখেছি যে এই সংবিধানের কারণেই এই পুরো সংস্থাগুলো এক ব্যক্তির আন্ডারে চলে গেছে। এই কাঠামোটা কি পরিবর্তন হয়েছে? তাহলে আমরা যেই সংস্থাগুলোর মাধ্যমে আসলে নির্বাচনটা করব, সেই সংস্থাগুলোই আসলে নির্বাচনটাকে বানচাল করার জন্য যথেষ্ট। সেই সাথে আছে আইন শৃঙ্খলা বাহিনী। এই আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার নিয়ে আমরা কোনো কথা বলতেছি না, এবং আমরা যে এই যে ঘোষণাপত্রের কথা বলছি না, এইটা নিয়ে 4 মাস কোনো কথা হয়নি। তো আমরা ঘোষণাপত্রের কথা, ঠিক আছে, এখন একটা উপায় হয়েছে, এখন সরকার এটাকে উদ্যোগ নিচ্ছে, সকলের সাথে আলাপ করবে, সরকারের নিশ্চয়ই এটার উপায় বের করবে, তারা কিভাবে করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার জায়গা থেকে এটাকে মনে করেছে তার এটা ঐতিহাসিক দায়।
এটা 5 আগস্টের একটা অসম্পূর্ণ কাজ ছিল, তারা সেই ঐতিহাসিক দায় থেকে এটাকে ঘোষণা করার একটা উদ্যোগ নিয়েছে। এখন যদি এটাকে, যেহেতু আমাদের সরকার, যেহেতু আমাদের দায় তাদেরকে নিয়েছে, এবং এখানে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের তরুণরা রাজনৈতিক দলগুলোর সংস্কার যে চাচ্ছে, এটা কি তাদের নিজেদের আখের গোছানোর জন্য চাচ্ছে? বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কি ইন্টার পার্টি ডেমোক্রেসি ঠিক আছে? এবং তাদের ভিতরে কি আসলে ওই সিস্টেম আছে যে এখানে নতুন তরুণ নেতৃত্ব উঠে আসতে পারে? আসলে শুধুমাত্র একটা পরিবারের বলেই, যে কোনো পরিবারের হোক, একটা এলাকার একটা পরিবারের লোকের ছেলে মেয়েই তো আসলে জিতে আসে। এই যে জিনিসটা হয়েছে পুরো বাংলাদেশে, এখানে কি তরুণ নেতৃত্ব, নতুন মুখ এবং সৃজনশীল মুখ দেখার কোনো উপায় আমাদের আছে কিনা? এই পুরো কাঠামোটা পরিবর্তন না করলে আমরা সুস্থ নির্বাচনের কথা কিভাবে কল্পনা করতে পারি? এবং এটা প্রথম শর্ত আমরা মনে করছি আমাদের জায়গা থেকে, এবং আমরা মনে করছি জনগণের একটা আশা আকাঙ্ক্ষা আছে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা যদি সংবিধান পরিবর্তনের দিকে আগাতে পারি বা সংবিধান নতুন করে লেখার দিকে আগাতে পারি এবং এই জায়গাগুলো কারেকশন করতে পারি, তাহলে নির্বাচন বলেন, আপনার সংস্থাগুলো বলেন, আপনার হচ্ছে রাজনৈতিক দল বলেন, সবাই উপকৃত হবে। আমরা সবার আগে চান। জি 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 তাকে একটু জানতে চাই, এই যে কথাটা মাত্র সামান্তবার সর্বশেষ বললো যে তারা নির্বাচনের আগেই গণপরিষদ নির্বাচনের জন্য যে সংবিধান নতুন করে লেখা বা সংশোধন, এটি কতটুকু সম্ভব? আর একই সঙ্গে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি 25-এর স্বপ্ন, আসলেই 25-এ আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনই যে অবস্থা আপনি দেখছেন, আওয়ামী লীগ নেই, তারপরেও কতটা স্বপ্ন আমরা দেখতে পারি 25-এ, আমি সেহেতু জানবো। তবে দর্শক, তার আগে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম 25-এর স্বপ্ন নিয়ে। আমরা ছিলাম অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী আপনার কাছে। এখন যে অবস্থা বাংলাদেশের, আমরা যদি দেখি প্রধান যে দুটি দল অন্তত এই মুহূর্তে বিএনপি এবং জামাত, তা আপনি দেখছেন বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু বিবৃতি দেওয়ার মতো পর্যায়ে পৌঁছেছে। গত পরশু আমরা দেখলাম একে অন্যের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছিলেন, মানে যে ঐক্যর কথা বলা হচ্ছে। সামান্তা বলছিলেন যে ঐক্য ধরে রাখতে হবে, সালাম ভাই কিন্তু সেইভাবে একই মত বলছে যে ঐক্য ধরে রাখতে হবে। কিন্তু এটি কি সেদিকে যাচ্ছে? 25-এর স্বপ্ন কি ঐক্য দেখছেন আপনি? আমি তো স্বপ্নহীন হতে চাই না, এবং আমার ধারণা যারা আন্দোলনে ছিল সবাই কেউই স্বপ্নহীন হতে চায় না, কারণ স্বপ্ন আবেগের মধ্য দিয়েই তো এই বিপ্লব এবং আন্দোলন যাই বলেন না কেন। তো এখন বিএনপি জামাত দুটি আলাদা দল, আবার তারা একসঙ্গে ক্ষমতায়ও ছিল, একসাথে আন্দোলনও ছিল, তারা একসাথে ক্ষমতায়ও ছিল। সুতরাং তারা অতীতে যেভাবে দেশ চালিয়েছেন, যেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, এখনো কি তারা ওইভাবেই চালাতে চান কিনা, এই জায়গায়ও কিন্তু একটা রিথিঙ্কিং এর ব্যাপার আছে। কিন্তু এখন শর্ত হলো, যেটা আমার কথাটা একটু অন্যভাবে নিয়েছেন আমাদের বিজ্ঞ সহ-আলোচক সালাম ভাই, সেটা হলো যে নির্বাচন তো আমাদের লাগবেই। একটা নির্বাচিত সরকার ছাড়া আপনি একটা স্টেবল গণতন্ত্রের দিকে কিভাবে যাবেন? কিন্তু কথা হলো সেটা কবে। নির্বাচনের যে রোডম্যাপ এবং নির্বাচন করার জন্য যে ধরনের অনুকূল সংস্কার, সেটা সীমারেখা কতটুকু? জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট দিয়েছে অনির্দিষ্টকালের জন্য নয়, এবং এইটাই ম্যান্ডেটের মধ্যে এই জায়গাটা হলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এস্টাবলিশ করা। সুতরাং আমাদের অতীতের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো, এর মধ্য দিয়ে কিছু বিষয় নির্ধারিত হয়ে আছে। এটা নতুন করে বাইসাইকেল নতুন করে আবিষ্কার করার কিছু নাই। একটা ভালো নির্বাচন, একটা বিশ্বাসযোগ্য নির্বাচন কি করে সম্ভব, এই মাসালা সবার জানা আছে, এবং যারা চালাচ্ছেন, যারা আন্দোলনের অংশীজন, তারাও জানেন। বিষয়টা দাঁড়িয়ে গেছে সময়ের জায়গায়। সেখানেই বলা হচ্ছে যে অতীতের মতো করে নয়, একটা অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষার আলোকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা নির্বাচন। এবং সেইখানে বিতর্কটা হচ্ছে যখন সময়টা অনিশ্চিত হয়ে যাচ্ছে, সেই জায়গাতেই আমার মনে হয় বিতর্ক, সেই জায়গাতেই মনে হয় আমার সন্দেহ, সেই জায়গাতেই মনে হয় যে একটা বিভ্রান্তির জায়গাটা তৈরি হচ্ছে। এবং আরেকটি জায়গায় আমি আমাদের তরুণ উপদেষ্টাদেরকে সাধুবাদ জানাতে চাই। বিশেষ করে সামান্তা এখানে বলেছে পররাষ্ট্রনীতির প্রশ্নে, পৃথিবীর যে দেশ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তারা কখনই নতজানু পররাষ্ট্রনীতি চায় না। এখন পররাষ্ট্রনীতিটা কেমন হবে, যেটা তরুণ উপদেষ্টারা বলেছেন 29 তারিখে, যে না, তারা বলেছেন যে দুঃসাহসী কিংবা হঠকারী নয়, হবে ন্যায্যতার ভিত্তিতে। সেই ন্যায্যতাটা কিসের ভিত্তিতে হবে? সেটা হলো আন্তর্জাতিক আইনের ভিত্তিতে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র যতই শক্তিশালী হোক, তারা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করতে পারে না, এবং আমাদের সাথে তাদের ফয়সালা হবে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে। আমাদের সমুদ্র সীমা নিয়ে আমরা কি আন্তর্জাতিক আদালতে যাই নাই? সেখানে কি আমরা জয়ী হই নাই? সুতরাং পৃথিবীর অনেক ছোট ছোট রাষ্ট্রের, বড় বড় রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে জয়ী হওয়ার ইতিহাস রয়েছে। ফলে আমরা নীতি, ন্যায্যতা
এবং বাস্তবতার ভিত্তিতে কথা বলতে আমাদেরকে হবে। সেই কাজটা করতে হবে। শান্ত ভাই, একটু জানতে চাই, বিএনপি নিশ্চিতভাবে বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই হিসেবে আপনারা নাগরিক কমিটি আবার এই মুহূর্তে সবচেয়ে নবাগত যে রাজনৈতিক দল না, একটি সংগঠন আমরা বলতে পারি, যদিও আপনারা বলেছেন যে এই নামে রাজনৈতিক দল আসবেও না, নতুন নামে আসতে পারে, সেই সংগঠন হিসেবেও গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় এই যে ঐক্যের কথাই বলা হচ্ছে, বিএনপি বা জামায়াতের কাছ থেকে মাঠ পর্যায়ে কি সেই যে সহযোগিতা পাচ্ছেন, না কোনো সেখানে সংঘাতের দিকে যাচ্ছে বা অসহযোগিতা পাচ্ছেন? দেখুন, এখানে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি আছে, এই সংস্কৃতি সম্পর্কে আমরা সবাই অ্যাওয়্যার, এবং আমরা জানি যে এখানে একটি অশান্তিপূর্ণ এবং মানে অসহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতি আছে, এবং আমাদের তরুণ জনগোষ্ঠীর একটা চাওয়া আছে এই সংস্কৃতিকে একটি কল্যাণমুখী, দীর্ঘমেয়াদে ভালো হয় এমন একটি কল্যাণমুখী একটি রাজনৈতিক সংস্কৃতিতে রূপান্তরিত করা, যাতে করে দীর্ঘমেয়াদে প্রত্যেকটি দল এবং দেশের মানুষ, সর্বোপরি দেশের মানুষ যেই দলই ক্ষমতায় আসুক না কেন এটার সুফলটা যাতে পায়। তো আমরা আসলে যেই কার্যক্রমগুলো চালাচ্ছি, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি, আমরা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় যাচ্ছি, আমরা যাচ্ছি, মানে কমিটি দেওয়াটা এখানে গুরুত্বপূর্ণ না। আমাদের দরকার অভ্যুত্থানে যে মানুষগুলো আসলে মাঠে ছিল, যেই মানুষগুলো যুদ্ধটা করেছে, যে মানুষগুলো রক্তটা দেখেছে, যে মানুষগুলো বাংলাদেশের আকাঙ্ক্ষা তার কাছে পরিষ্কার, সেই মানুষগুলোর কাছ থেকে আকাঙ্ক্ষাটা শুধু কালেক্ট করা। কারণ আমাদের কাছেও কিছু আকাঙ্ক্ষা আছে, তাদের কাছেও আছে, আমরা শুধু এটাকে ব্রিজিং করতে চাই, এবং আমরা এই কারণেই যাচ্ছি। এটা সম্পূর্ণ হার্ট টু হার্ট কানেকশন, এটাকে শুধু রাজনৈতিকভাবে দেখলে হবে না, এবং তাদের সাথে আমাদের ওই কানেকশনটা বিল্ড আপ করার জন্য পুরো তরুণ জনগোষ্ঠী যাতে একটা নেটওয়ার্কে চলে আসে, এইটা হচ্ছে আমাদের ইচ্ছা। এবং সেই জায়গায় আমরা দেখছি যে যেই রাজনৈতিক দলগুলো আসলে মাঠে আছে, আমরা দেখেছি যে আমাদের বিজয় র্যালিতে একটা হামলা হয়েছে, এবং এখন পর্যন্ত আমরা আসলে সেটা সদুত্তর পাইনি। বিজয় র্যালি, এবং আমরা 16 ডিসেম্বর বরিশালে সেই হামলাটা হয়েছিল, এবং আমি 16 ডিসেম্বর 15 বছর পরে আমরা একটা রাজনৈতিক দলের, মানে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত হওয়া বিজয় দিবস আমরা পালন করছিলাম। এটা সকলের জন্য আনন্দদায়ক ছিল, কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, আমরা অবাক হয়ে গেলাম যে অভ্যুত্থানের পরে আমরা বরিশালে এই ধরনের হামলা হলো এবং আমরা কোনো স্টেপ দেখতে পেলাম না। এবং এইটার জন্য আমরা আসলে বিচারটা, আমরা সেই বিচারটাও আমরা চাই যে কেন আমাদের লোকজনের উপরে হামলাটা হলো, নাগরিক কমিটির লোকজনের উপর হামলাটা হলো, এবং আমাদের যুগ্ম সদস্য সচিবের উপরে হামলা হয়েছে। তো আমরা এই ধরনের, আমরা এটাকে অ্যাজ এ হোল, এটা একটা ঘটনা, এটার বিচার করতে হবে, এবং সেই সাথে অ্যাজ এ হোল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। তা না হলে এটা সকল রাজনৈতিক দলের জন্য খারাপ, এটা আগের হোক অথবা নতুন হোক। জি সালাম, এই যে সংস্কারের কথা আপনারাও বলছেন যে বিভিন্ন জায়গায় সংস্কার করবেন, তারেক রহমান বলেছেন যে ন্যূনতম সংস্কার করার পরে নির্বাচন তিনিও চান, তিনি এখনই চান, সেটি বলেননি। রাজনৈতিক দল হিসেবে বিএনপির মধ্যে কি সংস্কার প্রয়োজন মনে করেন কোথাও? সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। সামনের দিকে বেশ কিছু অভিযোগ, এটা 100% বলতে পারবো না যে ওই মুহূর্তে যা চাইতেছে এটার পরে আর সংস্কার হবে না। সংস্কার চলমান, এটা চলতেই থাকবে, তাই না? সায়েন্স ডেভেলপ করতেছে, সায়েন্স আজকে কোথায় নিয়ে গেছে মানুষকে, সব কিছুতেই। তো এই জন্যই ওই সংস্কারের ব্যাপারে কারো কোনো আপত্তি নাই, কোনো কিছু নাই। নতুন নেতৃত্বটা হওয়ার জন্য সবচেয়ে বড় যেটা দরকার, যে গত 15 বছরে ছাত্র রাজনীতি নাই। এই বিশ্ববিদ্যালয় থেকে যারা শুরু ছিল, গত 2টা নির্বাচন, আগেরটা বাদই দিলাম, গত 2টা নির্বাচন যে দিনের ভোটে রাত্রে করলো, আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দেখি নাই। জি, সব কিছুতেই কাজেই রাজনীতিটা কিন্তু চলমান, সব কিছুই। আমরা তো এটাও দেখছি আজকে এই সরকার, আমরা তো বলি যে পররাষ্ট্রনীতি, হ্যাঁ অবশ্যই আমরা চাই, এবং পররাষ্ট্রনীতি চোখে চোখ রেখে যে কথা বলা, সেটা একমাত্র বিএনপি করছে। তো কাজেই এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এখন তো আমরা এই সরকারও প্রশ্ন করি যে আজকের যে ভারত আমাদেরকে এত নসিহত করছে যে সীমান্তে যাতে তাদের শান্তিপূর্ণ থাকে, ওই ভারতের বিরুদ্ধে যাতে কোনো ষড়যন্ত্র না হয়। আজকে সীমান্তে কিভাবে আওয়ামী লীগের যেগুলো গণহত্যা করছে, বাংলাদেশটাকে লুট করে শেষ করে দিছে, আওয়ামী লীগের সেই সমস্ত চিহ্নিত মন্ত্রী নেতারা আজকে অবৈধভাবে কিভাবে সীমান্ত অতিক্রম করতেছে, কি আজকে সেটার জবাবটা কে দিবে? কাজে সরকার যে থাকে সেই দিবে, পার্শ্ববর্তী সরকারের কাছ থেকেও, ইন্ডিয়ার কাছ থেকেও জবাবটা নিতে হবে। এর জন্য সেটা হলো যে এটা ভেরি করে দলের উপরে, এটা হলো রাজনীতির উপরে। কারণ আওয়ামী লীগ তো
স্বাধীনতার পক্ষে কাজই করে না, তারা থেকে আধিপত্যবাদী শক্তির পক্ষে কাজ করছে। বাংলাদেশের রাজনীতিতে এটাই তো দুইটা ধারা, না, একই সঙ্গে একটা হলো কিন্তু সামন্ত সাহেব জাতীয়তাবাদী বলছিলেন ধারা। যে আপনারাও আধিপত্য দেখাচ্ছেন বিভিন্ন না, এটা তো ঢাকার বাইরে বরিশালে একটা ঘটনা বললেন, বরিশালে যে হামলার কথা বললেন, যে নাগরিক কমিটির উপরে হামলা করেছে বিএনপি, সেটা অবশ্যই 16 কোথায় ডিসেম্বর। বিএনপি হামলা করছে? কৃষক দল এবং যুব দলের নাম ব্যবহার করা হয়েছে না, এবং ওই এলাকার সকলেই সাক্ষ্য দিয়েছে যে প্রশ্নই আসে না। এটা হলো, এটা অ্যাবসলিউটলি হইতেই পারে না। এটা কি কারণে করবে বিএনপি? না, এটা হলো যে বিএনপিতে তো সবকিছুতেই দোষ। নির্বাচনও দেরি করা দিতে হবে যাতে বিএনপি ক্ষমতায় না আসে, তাই না? বিএনপির সবকিছুই তো দোষ। বিএনপির দোষ হলো এটা আওয়ামী লীগও খুঁজছে। ওইরকম আওয়ামী লীগও বলছে কেন ভোট দিব, ভোট দিলে তার একটা ক্ষমতা আসার জন্য, তাই না? অর্থাৎ ভোটটাই দেওয়া যাবে না, কারণ সেটা তো আর গণতন্ত্র না। আজকে সারা পৃথিবীতেই যদি আমরা দেখি যে আজকে সমাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, তাই না, কমিউনিজম যেটাই বলেন, আজকে সবটাই তো পুরোপুরি সাকসেস হচ্ছে না। তার মানে কি তার মধ্যে খারাপের মধ্যে ভালো হলো গণতন্ত্র। একদম সেই গণতন্ত্রটা তো চর্চা করতে হবে। সেই গণতন্ত্রটা চর্চা করার জন্য, অর্থাৎ আপনি খারাপ আমি ভালো, সেটা তো না। এটা ডিসাইড করবে কে? জনগণ ডিসাইড করবে। তো জনগণ ডিসাইড করার জন্য তো সেই ভোটের অধিকারটা তো আগের সরকার কেড়ে নিয়েছিল। আমরা তো সেই ভোটের অধিকারটার জন্যই তো আজকের গণভবনের ইট খুলে নিছে, যেহেতু সে ভোট দিতে পারে না, ওই ক্ষোভটা তার মধ্যে আছে, তাই না? ভারত থেকে আইসা তারে বসায় দিছে, সেই ক্ষোভটা আছে। তো কাজে জনগণের আপনি যে কোনো কিছু আপনি পিপুলস ম্যান্ডেট নেবেন না, পিপুলস ম্যান্ডেট নিয়ে আপনি বলে দিলেই ওইটা পিপুল চাইতেছে, তাহলে তো আরেক হাসিনা হইলো, আরেক স্বৈরাচার হইলো। আমরা যেটা বলতেছি এখানে পরিষ্কার কথা যে এখন দেশের যে অবস্থা, এই ঐক্যটাকে ধরে রেখে রাউন্ড টেবিল কনফারেন্স করেন ছাত্ররা সহ, রাজনৈতিক দল সহ, আরো স্টেক হোল্ডার যারা আছে, কাউকে বাদ দিতে চাই না আমরা। উদ্যোগটা নেবে কি সরকার, অন্তর্বর্তী সরকার নিতে হবে? অবশ্যই ডক্টর ইউনূস নেবে, তাকে নিতে হবে, দেখে সেটা আলোচনা করে তারপর ঠিক শেষ করে করতে চাই আপনার কাছ থেকে। এই যে পজিশন সপ্তাহ নিয়ে আমরা আলোচনা করছি, সেটির জন্য কি করা উচিত বলে মনে করছেন? 30 সেকেন্ড। ফার্স্ট অফ অল, যে মিনিমাম রিফর্ম, যেটার জন্য লম্বা সময়ের প্রয়োজন নাই, সম্ভাব্য দ্রুততম সময়ে মিনিমাম রিফর্ম করে একটা নির্বাচিত সরকার দিতে হবে, যারা চলমান সংস্কার প্রক্রিয়াটাকে অব্যাহত রাখবে। জি, ধন্যবাদ। সামান্ত ভাই একটু বলবেন, সালাম ভাই কিন্তু বলছিলেন একটি সবশেষে গুরুত্বপূর্ণ কথা, যে একটি সবাইকে ডেকে একটি রাউন্ড টেবিল বৈঠক করে তাহলে অনেক কিছু সংকট সমাধান হবে। আমরা একবার দেখেছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছিলেন, সেটি আরেকটি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন কিনা? এই যে ঐক্যের কথা বলা হচ্ছে, ঐক্য ধরে রাখবার জন্য। একই সঙ্গে কিন্তু বলেছেন তারেক ভাই যে দ্রুত নির্বাচনের কথা বলেছেন। যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ফাংশন করবে, তাদেরকে বারবারই রাজনৈতিক দলগুলোর সাথে ধাপে ধাপে বসতে হবে। আমি কয়েক ধাপে আমরা দেখেছি বসেছেন, আলাদাভাবে বসেছেন, একসাথে বসেছেন, এটা কন্টিনিউ করতে হবে। একটা বিষয় আর হচ্ছে যে সংস্কারের মধ্যে আমরা আসলে পুরো দেশের নানান ধরনের সংস্কারের কথা বলছি, অবশ্যই এটা চলমান প্রক্রিয়া, দ্বিমত করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের দেশটা আসলে এতই পরিমাণ বিপর্যস্ত, এই দেশটাকে উদ্ধার করার জন্য কিছু কিছু জিনিস আমাদেরকে অবশ্যই করতে হবে, এবং সেটার মধ্যে যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিষ্ঠানগুলো, এবং সেই সাথে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংস্কার, এটাকে অবশ্যই ইনক্লুড করতে হবে। এটা দ্বিমত করার কোনো সুযোগ নেই, আমরা যে রাজনৈতিক সংস্কৃতি দেখে বড় হয়েছি। এবং সেই সাথে আমরা বলছি যে অবশ্যই নির্বাচন হবে। আমি বিভিন্ন জায়গায় বলেছি একদিনও ওয়েট করতে চাই না, কিন্তু গণপরিষদ নির্বাচন করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে, তারা কিন্তু একটি বিষয় একমত যে নির্বাচন অবশ্যই করতে হবে, তবে সেটি কবে হবে এবং কোন কোন প্রক্রিয়া হবে, সংস্কার কি হবে, তা নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তবে একটি বিষয় কিন্তু তাদের সঙ্গে আমরাও গলা মিলিয়ে বলতে চাই, সকলকে নিয়ে যদি এক টেবিলে বসে একটি আলোচনা করা যায়, কীভাবে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচন করা যায়, তাহলে কিন্তু এই দেশ সঠিক পথে এগোবে। 25 যে স্বপ্ন, 25 স্বপ্ন নিশ্চয়ই বাস্তবায়ন হবে। সে প্রত্যাশা শেষ করছি আজকের আয়োজন। শুভরাত্রি।